আজকের গল্প মা আমি আর সে। গল্প লিখেছেন পৃথা সামন্ত। তখন আমার গ্রাজুয়েশন সবে শেষ হয়েছে। এমনিতে দেখতে ঠিকঠাকই ছিলাম, ওই শুধু ওজন মাপার যন্ত্রটা দেখলেই একটু যা শরীর খারাপ লাগতো, তাই পারতপক্ষে ওই বস্তুটা থেকে আমি একটু দূরে দূরেই থাকতাম। আমার একটা বন্ধুর বাড়িতে আবার ওই যন্ত্রটা ছিল, তো ওর বাড়িতে যেতাম যখন সব মেয়েদের মধ্যে যার যার নিজের ওজন দেখার হিড়িক পড়ে যেত। যে সবচেয়ে রোগা থুড়ি স্লিম অ্যান্ড ট্রিম তার আগ্রহ থাকতো সবচেয়ে বেশি। আর আমার তো আগ্রহ ছেড়েই দিন, সবাই মিলে টেনে টেনে জোর জবরদস্তি তুলে দিত ওটার উপর। আমি প্রচণ্ড বেজার মুখে চুপচাপ দাঁড়িয়ে থাকতাম, আর আমার প্রাণের প্রিয় বন্ধুগণ অসম্ভব আগ্রহ নিয়ে নিচের ওই কাঁটাটার দিকে চোখ মেলে তাকিয়ে থাকতো। তো সেসব যাই হোক, যা বলছিলাম, হ্যাঁ ঠিকই ধরেছেন, আমি একটু ওই যাকে বলে খাতে পিতে ঘরকে টাইপ ছিলাম। আমার অবশ্য আরও একটা টাইপ ছিল। কি টাইপ বলুন তো? পারলেন না তো? আচ্ছা আমি বলছি, বেশি কিছু নয়, ওই একটু হ্যাংলা টাইপ। সে যে কোনো খাবারই হোক না কেন, শুধু টেস্টি হলেই আমার চলতো। আসলে এর পিছনে একটা কারণও ছিল। কারণটা ছিল আমার মা। ভদ্রমহিলা রান্নাটা এমনই করতেন, সামান্য মাছের ঝোলও অসামান্য লাগতো, আর বিরিয়ানি টিরিয়ানি হলে তো কোনো কথাই হবে না। তো কি হয়েছিল, ছোট থেকে ওই সব চমৎকার রান্না খেয়ে আমার খাদ্য নামক জিনিসটার প্রতি তীব্র ভালোবাসা জন্মেছিল। আমার মা আবার আমাকে আদর করে একটা নামও দিয়েছিল, গোলু। না, এমনিতে ফাঁকা বাড়িতে ডাকলে বেশ নিজেকে মায়ের আদুরে বেড়াল বেড়াল টাইপ একটা ফিল হতো। মায়ের গা ঘেঁষে বসে দিব্যি আদর টাদর খেতাম, কিন্তু ভদ্রমহিলা আমাকে সকলের সামনে ওই নামে ডাকতেন, ফলে আমার বন্ধুরাও জেনে গিয়েছিল আমার নাম গোলু। তো কথা নেই বার্তা নেই, তারাও আমাকে গোলু গোলু করে ডাকা শুরু করলো। তো গ্রাজুয়েশনের পরে আমার বন্ধুরা টুপটাপ প্রেমে পড়তে আরম্ভ করলো। আস্তে আস্তে দেখলাম সবাই পড়ে গেল। তো সেই সময় আমার দরবারেও 2-4খানা অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। আমি বাতিল করে দিই। ওই ন্যাকা ন্যাকা প্রেম ব্যাপারটা আমার ঠিক আসতো না। না, আসলে ব্যাপারটা এখন আপনাদের চুপি চুপি বলেই দেওয়া যাক। আসলে আমার ধারণা ছিল, আমি যেই মাত্র হ্যাঁটা বলবো, ঠিক তারপর থেকেই আমার উপর অসম্ভব চাপ সৃষ্টি করা হবে, কন্ট্রোল করা হবে আমার খাওয়া দাওয়া, আর যেটা আমি কোনো মতেই হতে দিতে চাই না। খাবার নিয়ে নো কম্প্রোমাইজ। এরপর যাদবপুরে জার্নালিজম অ্যান্ড মাস কম নিয়ে ভর্তি হলাম। ক্লাস শুরু হওয়ার পরে বুঝলাম আমি বৃন্দাবনে এসে পড়েছি। তো আমার চারপাশে ঝাঁকে ঝাঁকে কেষ্টরা আর গোপী গোপিনীরা বিচরণ করত। না, সেসব দেখেও আমি ফ্রাস্টু খাইনি, বরং ফ্রিতে আধুনিক রাধাকেষ্টদের লীলা খেলা দেখতে দেখতে মাঝে মধ্যেই ত্রেতা যুগে পৌঁছে যেতাম। তো এরকমই একদিন গাছের তলায় বসে এক মনে আগাথা ক্রিস্টি পড়ছি। এমন সময় একটা লম্বা মতো ছেলে এসে আমার পাশে বসলো। আমি বই থেকে মুখটা তুলে তাকে একবার মাপলাম, তারপর তার দিকে তাকিয়ে বললাম, এখানে কি চাই? দেখি সেও একটু দমে না গিয়ে পাল্টা উত্তর দিল, এখানে যে চাওয়ার মতো কিছু নেই, সেটা দেখেই এসে বসলাম। বুঝলাম অত্যন্ত বেয়ারা ছেলে। ঠিক সময়ে পোলিও টিকা না খাওয়ালে ছেলেরা এই রোগে আক্রান্ত হয়। বললাম, তো এখানেই কেন এসে বসা হলো? কেন, পাশে লোকজন এসে বসলে বসতে প্রবলেম হয়? জায়গাটা একটু বেশিই লাগে, সেটা অবশ্য বুঝতে পারছি। ওকে, নো চাপ, আমি সরে পড়ছি বলে 1 ফুট দূরত্ব রেখে সরে বসলো। আমার মাথাটা গরম হলো। আচ্ছা, তো এর দাবিটা কি? কোথায় যেন পড়েছিলাম, কনস্টিপেশন হলে লোকে এরকম পায়ে ইচ্ছে করে পা লাগিয়ে ঝগড়া করে। ঝগড়া টগড়া আবার আমার কোনো কালেই ভালো লাগতো না। আমি নির্বিবাদী মানুষ। তো উঠে পড়লাম, একটু টেরিয়ে দেখলাম আমাকেই দেখছে। চলে যাওয়ার আগে বলে গেলাম, মার্কেটে একটা ওষুধ পাওয়া যায়, ডুফোল্যাক, খেলেই ক্লিয়ার হয়ে যাবে। বুঝলাম এই ওষুধের নামটা শোনেনি, তাই বোঝেও নি। তার উপর কেমন একটা কিম্ভূত টাইপ এক্সপ্রেশন দিচ্ছে। আর দাঁড়ায়নি, প্রচণ্ড হাসি পাচ্ছিল। বাড়ি ফিরে আমার মাকে সবটা বলে ফেললাম। মা মেয়ে মিলে একজোট হাসাহাসির পর্ব চলল। হাসি থামলে আমার মা প্রশ্ন করল, কিন্তু গোলু, তুই বা ওই ওষুধটার নাম জানলি কেমন করে?
ও, তুমি বুঝবে না, জার্নালিজম নিয়ে পড়তে হলে এসব খবর টবর রাখতে হয়। তারপর আমার মিষ্টি মিষ্টি মায়ের গালটা টিপে দিয়ে বললাম, সেদিন শ্রেয়া ওর মায়ের জন্য এই ওষুধটা কিনছিল। আমি জানতে চেয়েছিলাম কিসের ওষুধ। তখনও বলল, ওহো তাই বল। বেশ নিশ্চিন্ত হয়ে বলল আমার মা। এবার আমি আবার মায়ের পোষা বেড়াল হয়ে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে বললাম, খিদে পেয়েছে মা। একগাল হেসে নিজেকে আমার বাঁধন থেকে মুক্ত করে মা চলল খাবার আনতে। একটু পরেই লুচি আলুর দমের মতন মাতানো খুশবু আমাকে জাস্ট পাগল করে দিল। চোখ বন্ধ করে ঘ্রাণেন অর্ধভোজনং করছিলাম। টেবিলের উপর প্লেট রাখা ঠুক করে শব্দটা শুনে চোখ খুলে ফেললাম। সামনেই রাখা আমার লুচি আলুর দম। এক টুকরোই তরকারি মাখিয়ে মুখে পুরলাম। বিশ্বাস করবেন কি না জানি না, মনে হলো অমৃত খেলাম। আহা, কি দিন ছিল। যাক, যা বলছিলাম তো হলো কি, পরদিন যদুবংশে গেছি। গোপী গোপিনী রাধাকেষ্টগণ যথারীতি ব্যস্ত। হঠাৎ দেখলাম এক গোপিনী তার গোপীকে ছেড়ে আমার দিকে চলে আসছে। বুঝতে চাইছে কেসটা কি। গোপিনীটি আবার আমারই সাথে পড়ে। সামনে এসে নিজের ব্যাগটার মধ্যে মুখটা প্রায় পুড়ে ফেলেছে। কিছু একটা খুঁজছে বোঝা গেল। আমাকে দেবে? মনে পড়ল না আমি আবার কবে কি চাইলাম এর কাছে, যে এত উতলা হয়ে খুঁজে চলেছে। ব্যাগ থেকে মাথা বেরিয়েছে, পেয়েছে মনে হয়। দেখলাম হাতে একটা কাগজ টাইপ কিছু। আমাকে দিয়ে বলল, এই নে, অর্জুনদা দিয়েছে। ভাবলাম সবার কত দাদা দিদি। কাগজটা না নিয়েই বললাম, কীরকম দাদা তোর? মাসতুতো না পিসতুতো? মুরগি হচ্ছে বুঝতে পেরে তাড়াতাড়ি বলল, এই কলেজেই পড়ে, সিনিয়র। আমাকে এটা দিয়েছিল তোকে দেওয়ার জন্য, ধর না। মুখটা গম্ভীর করে বললাম, ও সিনিয়র সিটিজেন, আচ্ছা দে দেখি। কাগজটা দিয়েই গোপিনী পালালো। আমি দেখলাম ছোট্ট একটা চিরকুট টাইপ ব্যাপার। তাতে আবার লেখা আছে, মুখটা এত মিষ্টি, একটু রোগা হলে ক্ষতি আছে। আর কালকের জন্য সরি, অর্জুন। নিচে নম্বর। বুঝলাম। কোনো উচ্চবাচ্য না করে ক্লাসের অ্যাডভার্টাইজিং অ্যান্ড পাবলিক রিলেশনের লেকচারে মনোনিবেশ করলাম। গেটের সামনে আবার দেখতে পেলাম কালকে সেই কিম্ভূত মার্কা থোবড়াটা। দেখি আমাকে দেখে দাঁত কেলাচ্ছে। মানেটা কি? মানে আমি জানতে চাই দাঁতটা কেন কেলাচ্ছে, কিন্তু তাকে আমি বুঝতে দিলাম না আমি মানেটা জানতে চাই। অন্যদিকে তাকিয়ে আমি গেট থেকে বেরিয়ে বাসে উঠে পড়লাম। এই ফাঁকে আপনাদের বলে রাখি, আমি আমার পিসি মানে পার্সোনাল কনসালটেন্টের সাথে কনসাল্ট না করে কোনো কাজ করতাম না। ভাবছেন তো লেখাপড়া শেষ হলো না এখনই এই? না না, যা ভাবছেন ব্যাপারটা কিন্তু তেমন নয়। আমি আমার মায়ের কথা বলছিলাম আর কি। তো বাড়ি ফিরে গুছিয়ে বসলাম আলোচনায়। সব দেখে এবং শুনে আমার পিসি বলল, কি পরে? জানি না, দেখতে কেমন? তালঢ্যাংরা টাইপ, মুখটা একটু কিম্ভূত মার্কা, নাকের ডগায় একটা চৌকো মতো চশমা পরে। ডেসক্রিপশন শুনে মা আমার দিকে অদ্ভুত একটা মুখ করে তাকালো। তারপর বলল, এরকম দেখতে? হ্যাঁ এরকমই তো। আচ্ছা, তুমি দেখলে? আমাকে আবার রোগা হতে বলেছে। একটুটাও লিখেছে। মা, কি তোমারও আমাকে মোটা মনে হয়? আমার তো মোটা বাচ্চাই ভালো লাগে, বেশ চটকানো যায়। এখন তো বড় হয়ে গেছি। তাই? তাহলে বেড়ালের মতো গা ঘষিস কেন এখনো? সে তো তোমার কাছে আদর খাবো বলে। তাহলে ঘুরে ফিরে তো সেখানেই এলি। আমার এখনও তোকে চটকাতে ভালো লাগে, আর তোর ভালো লাগে আমার চটকানো খেতে। তাহলে বললে কেন? কি বললাম? ওই যে বললে একটুটাও লিখেছে। ওহো, তা লিখেছে তো। তুমি কি চাইছো বলো তো? একবার বলছো আমাকে তোমার চটকাতে ভালো লাগে, আবার বলছো রোগা হতে। বুঝতে পারছি না। তুমি চাও আমি রোগা হয়ে যাই? আমি বলতে চাইছি তুই যেমন আমার, তোকে তেমনই ভালো লাগে। কিন্তু অন্য কারো তোকে তো একটু অন্যরকমভাবে দেখতেও ভালো লাগতে পারে। ছোট্ট দুটো লাইন লিখেছে ছেলেটা, কিন্তু তোকে কোথাও ছোট করেনি, কিছু চাপিয়ে দেয়নি। তোকে জিজ্ঞেস করেছি, তোর উপর ছেড়ে দিয়েছে নিজের ইচ্ছেটুকু জানিয়ে। আমি দেখিনি ছেলেটাকে, কথাও বলিনি, তবে আমার খারাপ লাগেনি। কথাগুলো কেন জানি না আমারও ভালো লাগলো। মা কত কিছু কত সুন্দর করে বোঝাতে পারে, এইসব ভাবছিলাম। মা বলল, তবে সে যতই ভালো লিখুক,
তুই যা ডেসক্রিপশন দিলি তাতে আর এত ভেবে কি হবে, তার চেয়ে বরং খেতে আয়। মা উঠে গেল, বোধহয় রান্নাঘরেই গেল। আমি আবার ভাবতে বসলাম। একটু পরেই মা ডাকলো। বিছানা থেকে উঠে খাবার টেবিলে গেলাম। দেখলাম চিকেন চাউমিন বানিয়েছে। এই প্রথম খিদেটা আমার একটু যেন কম মনে হলো। খেতে আরম্ভ করলাম, কিন্তু পুরোটা খেতে পারলাম না। দেখলাম মাও জোর করলো না। পরদিন শুক্রবার। রাধাকেষ্ট এবং গোপীগোপিনীরা আজ আরও একটু বেশি উৎফুল্ল। আমি মন দিয়ে অ্যানালজি টেস্টের কোশ্চেনের সাথে লুকোচুরি খেলছি, মানে কোশ্চেনের সঠিক অ্যান্সারগুলো খুঁজে বার করছি আর কি। দেখলাম ক্লাস শেষ হয়ে গেল। খাতা বই ব্যাগে ভরে আমিও বেরিয়ে পড়লাম। গেটের মুখে দেখি আজও দাঁড়িয়ে আছে। না, আজ আর দাঁত দেখা যাচ্ছে না। মনে হয় কাল আমার দাঁতগুলো দেখতে পাইনি বলে ও ঠিক করেছে দেখাবে না। তবে আবার হাত নাড়ে কেন? উফ, আচ্ছা জ্বালা তো। মা আবার বলেছে ভালো ছেলে। কাল ভালো করে খেলাম না, জোরও করলো না একবার। সব বুঝি আমি। উফ, এ তো হাত নাড়িয়েই চলেছে। কাকতারুয়া নাকি রে বাবা? বেজার মুখে গেলাম সামনে। হাই। যথারীতি আমার সেই পেটেন্ট প্রশ্নটাই বেরোলো মুখ থেকে। কি চাই? কথা বলতে। দেবে? কি দেব? কথা বলতে। কি কথা বলবে? এত খেয়েও না, একটু রোগা হও, এইসব তো? এইসব করবই না আমি। আর নিজে তো অনেকটা প্যাকাটি টাইপেই দেখতে আছো। তাহলে কেন প্যাকাটির পিছনে না ঘুরে আমার পিছনে পড়লে কেন? বাহ, তুমি বেশ প্রতিবাদী টাইপ তো। ফেমিনিস্ট নাকি? কেন, তাহলে আপত্তি আছে? না, অনেক দিনের ইচ্ছে ছিল এমন একটা মেয়ের সাথে প্রেম করব যে বেশ একটু প্রতিবাদ করবে, একটু ফেমিনিস্ট টাইপ হবে। বুঝলাম, বেশ চালু ছেলে। কাকে কিভাবে তুলতে হয় তার উপর ভালোই হোমওয়ার্ক করা আছে। বললাম, তুমি তো পুরো উল্টো কেস মনে হচ্ছে। এতদিন জানতাম ছেলেরা চায় মেয়েরা তাদের সব কিছু মুখ বুজে মেনে নিক। তুমি তো দেখছি বিভীষণ। দেখি হাসতে আরম্ভ করলো। এত হাসির মতো কি এমন বললাম রে বাবা? ওহো, বিভীষণ বলেছি, তাই বোধহয় খুব বেশি হাসি পেয়ে গেছে। আমি একটু হাসলাম না। গোমরা মুখ আগে থেকেই ছিল, ওটাকে আরও একটু গোমরা করে নিলাম। তো হাসি থামলে বলল, আসলে আমি মনে করি। আচ্ছা, একটা কথা বলবো? বলো। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, একটু হাঁটতে হাঁটতে কথা বললে আপত্তি আছে? কালকের মায়ের কথাটা মনে পড়ে গেল। কোনো কিছু চাপিয়ে দেয়নি, জিজ্ঞেস করেছে। বললাম, চলো। হাঁটছি আর কথা বলছি। হ্যাঁ, যেটা বলছিলাম, আসলে আমার মনে হয় নিজস্ব মতামত যার আছে প্রতিবাদ সেই করতে পারে। আর যার নিজস্ব মতামত নেই তার কিছু একটা ডিসপিউট আছে। আর ডিসপিউটেড জিনিস থেকে আমি শতহস্ত দূরে। এখন আর ছেলেটাকে অতটাও খারাপ লাগছে না, কিন্তু তবু আমার রাগ হচ্ছে। কারণ আমি প্রতিবাদ করি আর না করি, আমার পাগুলো এবার প্রতিবাদ করতে শুরু করেছে। তারা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে চলছে না, চলবে না। অগত্যা বাধ্য হয়ে বললাম, আমি বসবো। এখানে রাস্তায়? কিন্তু কেন? আমার চোখ দেখেই বুঝে গেছে যে পুরো ছড়ালো। সরি, চলো কোথাও বসা যাক। সামনের একটা ছোট রেস্তোরাঁয় ঢুকে পড়লাম টুক করে। আমার পেটের ভিতরে কয়েকটা ছুঁচো বাস করে, মানে ওটাই ওদের পার্মানেন্ট রেসিডেন্স। তো তারা বেশ ডাকাডাকি করছে। মনে হয় ওরাও নিজস্ব মতামত জানাতে চাইছে। বলছে খাবার চাই, খাবার দাও। কিন্তু আমার সামনের জন নিজের জন্য একটা কফি অর্ডার করে ক্ষান্ত দিয়ে ফেলেছেন। এখন অপেক্ষা করছেন আমার জন্য। কিন্তু আমার তো আবার খুব লজ্জা পাচ্ছে। কি করি ভাবছি। হঠাৎ বলল, এরা চিজ অমলেটটা জাস্ট ফাটাফাটি বানায়, খাবে? আমার মনে হচ্ছে পেটে খিদে মুখে লাজ কথাটা যে বলেছিল বা লিখেছিল সে নিশ্চয়ই গত জন্মে আমাকে চিনত। বললাম, করতে পারো। কফি আর চিজ অমলেট চলে এলো। একটু কেটে মুখে পড়তে আমি আবার আমি হয়ে গেলাম। আহা, অমৃতও কি এমনই খেতে? তারপর মনে পড়ে গেল দেবতারা আমিষ খেতেন না। খেতে খেতে হারিয়ে গেছিলাম। হঠাৎ দেখি দুটো চোখ আমার দিকে তাকিয়ে। ভুলেই গেছিলাম যে দুজনে বসে আছে একই টেবিলে। আবার লজ্জা ব্যাপারটা ফিরে আসছে। ভাবছি এরকম কেন হচ্ছে রে বাবা। বাকি অমলেটটা শুধু প্লেটটা ওর দিকে সরিয়ে দিয়ে বললাম, আমি হাফ, তুমি হাফ। ও মা, এটা কে রে? প্লেটটাকে আবার যথাস্থানে রেখে বলল, এটা পুরোটাই তোমার, আমি ক্যান্টিনে খেয়েছি। কিচ্ছু মাথায় ঢুকছে না আমার। আরে
হচ্ছেটা কি? সব কিছু এরকম উল্টে গিয়ে পাল্টে না পাল্টে গিয়ে উল্টে যাচ্ছে কেন? যাই হোক, আমি বাকি অমলেটে সৎকারের কাজে হাত লাগালাম। শুনলাম সে বলছে, আমি শুধু একটুই রোগা হওয়ার কথা বলেছিলাম, খেতে বারণ করেছিলাম কি? আর একটা কথা, খেতে কিন্তু আমিও দারুণ ভালোবাসি, দেখে বুঝবে না, জিম করি তো। আমার মনে হলো আমি কেঁদে ফেলবো এবার ঠিক। কত চেষ্টা করছি, কিন্তু একটাও মার্ক কাটতে দিচ্ছে না। আচ্ছা, এতক্ষণ কথা বললাম, থোবড়াটা ভালো করে দেখলাম না তো? বলে টেরিয়ে টেরিয়ে একটু দেখে নিলাম। না, মন্দ নয় তো, ঠিকই তো লাগলো। ঠিক আছে, দেখা যাক এবার আমার পিসি কি বলেন। তবে তার তো আবার আগেই মনে হয়েছিল ভালো ছেলে, তো এরপর বেরিয়ে আমাকে বাসে তুলে দিল। তবে আমার থেকে একটা জিনিস নিয়ে নিল তার আগে। কি বলুন তো? আচ্ছা, আমি বলছি, আমার প্রিয় এবং একমাত্র ফোন নম্বরটা। সব শুনে আমার মা পিছে থেকে হঠাৎ ট্রাফিক কন্ট্রোল রুম হয়ে গিয়ে গ্রিন সিগন্যাল দিয়ে দিল। তারপর প্রশ্ন করলো, পরে কি নিয়ে তা তো বললি না? খুব নিরীহভাবে বললাম, ভুলে গেছি। ফোন করে জেনে বলো আমাকে। কাল জেনে বলবো। আমি ফোন করব না মা। আচ্ছা, ঠিক আছে। রাতে ফোন নিয়ে খুটখাট করছি, হঠাৎ দেখে আমার ফোনটা গান গেয়ে উঠল, অর্জুন কলিং। আচ্ছা, ফোনে কি কথা হলো সেটা কিন্তু আপনারা জানতে চাইবেন না। তবে জানলাম যে সিভিল ইঞ্জিনিয়ারিং ফাইনাল স্টুডেন্ট এবং লাস্ট সেমিস্টারে টপ করেছিল। বাকিটা আপনারা বুঝেই গেছেন। এরপর টুপ করে আমিও প্রেমে পড়েই গেলাম। এরপর এমএতে টপ করে ও টিস্কো চাকরিটা পকেটস্থ করে ফেললো। আর 1 বছর পর আমিও মাস্টার্স কমপ্লিট করে একটা অ্যাড এজেন্সিতে চাকরি বাগিয়ে ফেললাম। কয়েক বছর পর আমাদের 4 চক্ষু, থুড়ি 6 চক্ষু আর 4 হস্তের, আরে হ্যাঁ, হস্ত 4টেই ছিল। তো এই 10টা জিনিসের মিলন হয়ে গেল, মানে আমরা বর বউ হয়ে গেলাম আর কি। আমি অবশ্য বিয়ের আগেই 10 কিলো হালকা হয়ে গিয়েছিলাম, যদিও তাতে আমার মাঝে মাঝেই বেড়ালে পরিণত হওয়া আর মায়ের কাছে আদর খাওয়া কমেনি, বরং বিয়ে হয়ে অন্য বাড়িতে চলে যাব বলে বেড়ে গেছিল। তো বিয়ের পর আমার ঠিকানা শান্তিপল্লী থেকে পাল্টে গিয়ে লেক কালীবাড়ি হয়ে গেল। আহা, মানে আমি কালীবাড়িতে থাকতাম ভাবছেন তো? না না, আমি এমনি বাড়িতেই থাকতাম, থুড়ি এখনও থাকি। তবে আমার বর তো বছরের অর্ধেক সময় সাইডেই সংসার পাতত, তাই আমিও তল্পা নিয়ে তখন মায়ের কাছে পালাতাম বলছি কেন ভাবছেন তো? কারণ এখন তো আর পারি না পালাতে। আমার মাটাই যে পালিয়ে গেছে আজ 1 বছর হলো। আমি নিজেই এখন এক ছেলের মা। হ্যাঁ, আমার ছেলেটাও আমার আর আমার বরের মতোই হ্যাংলা হয়েছে, আর আমিও হাসি মুখে ও সব আবদার মেনে নিই। যাওয়ার আগে কিন্তু মা আমাকে ট্রেনিং দিয়ে গেছে, যাতে আমিও ঠিক মায়ের মতোই হতে পারি। হতে পারবো কি না জানি না, পার কোশিশ জারি হ্যায়। আর একটা জিনিসও জারি হ্যায়, কি বলুন তো? ঠিক ধরেছেন, আমার খাদ্যপ্রীতি। আর আমার টিমে কিন্তু আরও 1.5 জন আছে। আফটার অল, খাওয়ার জন্যই তো জীবন। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।